মাথা নিয়ে আজকে কথা হবে। এটা ফ্রন্টাল লোব, এটা প্যারাইটাল লোব, এই অংশটা টেম্পোরাল লোব। ব্রেন টিউমার ব্যাপারটা কি? আমরা বলি মাথা যন্ত্রণা মানেই যে ব্রেন টিউমার তা নয়। মোবাইল ফোন ব্যবহার করলে ব্রেন টিউমার হয়। হ্যাঁ, নিজে নিজের গলা টিপছে। নিউরোসার্জারির ক্ষেত্রে মডার্ন কি টেকনোলজি আপনারা ইউজ করছেন? এটি হচ্ছে আমাদের ফ্রেমলেস স্টিরিওট্যাক্সি মেশিন। মাথায় ঢোকার একমাত্র উপায় মাথা কেটে ঢোকা। বেশিরভাগই আমরা মিনিমালি ইনভেসিভ ওয়েতে হয় একটা ফুটো করে বা কোনো ব্রেনে কোনো রকম কাটাছেড়া না করে তলা দিয়ে এইভাবেই আমরা মেজরিটি সার্জারি করি। মাধুরী দীক্ষিতের মতন কোমর দেখাচ্ছে। আমার বাচ্চা একটু অঙ্কে ভালো করতে হবে বা একটু রিটেনশন ক্যাপাসিটি বাড়াতে হবে, এরকম কি কোনো সার্জারি আসবে সামনের দিনে? ব্রেনের মধ্যে সরু সরু ওয়্যার, সেগুলো ব্রেনের একদম স্পেসিফিক জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়। এমন কি মাথা ব্যথা আছে যেগুলো সার্জারি করে ঠিক করতে হয়? ধরুন যার মাথা যন্ত্রণা হচ্ছে, সঙ্গে বমি হচ্ছে, সঙ্গে খিঁচুনি হচ্ছে। এরকম কখনো হয়েছে ধরুন কারোর একটা মুন্ডু কেটেছেন, সে জেগে উঠে দেখছে মাথাটা খোলা? চলে এলাম নিয়ে আমরা ট্রিটমেন্ট সিজন 2। Treatment. Treatment. Injection Treatment Season 2 supported by Narayana Health Howrah. ট্রিটমেন্ট 2 সেই জন্য ডবল ধামাকা, ডবল উত্তেজনা, ডবল ডাক্তার। আর বেরো। ওহো, হাই। আমাদের সাথে রয়েছেন নিউরোসার্জন ডক্টর দিলীপ দত্ত, ডক্টর নিলয় বিশ্বাস। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। তো আপনারা যখন এই যে সার্জারি করেন, এরকম কখনো হয় মানে একজন কাটলেন মাথা আর একজন জুড়ছে? হ্যাঁ, হতেই পারে। হয়তো আমরা একজন শুরু করলাম, তারপর মাঝে শেষের দিকে হয়তো তার কোনো অন্য এমার্জেন্সি ওটি চলে এলো, তখন আরেকজন আমরা সেটা করলাম, কিন্তু মেজরিটি ক্ষেত্রেই আমরা দুজনে একসাথেই করি। আচ্ছা, আপনাদের মধ্যে কে ভালো কাটেন, কে ভালো জোড়েন? কেউ কেউ কোনো সার্জারি করতে পছন্দ করি, কেউ টিউমারের অপারেশন করতে পছন্দ করি, কেউ অ্যানিউরিজম সার্জারি করতে পছন্দ করি, কেউ স্পাইনের সার্জারি করতে পছন্দ করি। তো যে যেটা পছন্দ করি সবাই, মানে দুজনে সব রকম সার্জারি করি, কিন্তু এক একজনের এক এক রকম প্রেফারেন্স আছে। মানে এরকম না যে পেশেন্ট আজকে এসছে কিন্তু আমার পছন্দের সার্জারি নয়, না আজকে আমার পছন্দের সার্জারি না, আজকে করব না। ওই যে যেটা কথা হচ্ছিল যে নিউরোসার্জারিতে মেন হচ্ছে এমার্জেন্সি। পেশেন্ট এসে পৌঁছলে কিছু মানে অনেক পেশেন্ট এরকম স্টেজে পৌঁছয় যে একদম মরিবন্ড স্টেজ, মানে তক্ষুনি সার্জারি করতে হবে, 1 ঘন্টার মধ্যেই তাকে ওটিতে নিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে যে ফ্রি আছে সে সার্জারিটা স্টার্ট করলাম, বা কিছু সার্জারি আমরা হয়তো আরেকজন অন্য কোথাও ব্যস্ত আছেন, আউটডোরে আছেন বা অন্য ওটিতে, একজন পুরোটাই হয়তো কাটা জোড়া পুরোটাই সে নিজেই করবে। কারণ আপনাদের ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট, মানে এক নিউরো এবং কার্ডিও। ওকে, এবার আমরা ডাক্তারির কথা আসি। নিউরো সার্জন যখন পেয়েছি তখন মাথা ব্যথা নিয়ে একটু আলোচনা করি। মাথা ব্যথা তো সবারই হয়, কেউ না কেউ কিছু না কিছু বাড়ির টোটকা সব জিনিসপত্র খেয়ে বা ওষুধ খেয়ে কমিয়ে নেয়। এমন কি মাথা ব্যথা আছে যেগুলো সার্জারি করে ঠিক করতে হয়? খুব কমনলি এরকম নিয়ে আসে, মানে খুব কমন একটা প্রশ্ন হচ্ছে যে ডাক্তারবাবু মাথা যন্ত্রণা হচ্ছে, তাহলে কি আমার ব্রেন টিউমার হয়েছে? ঠিক আছে, সবাই খুব উদ্বিগ্ন, মানে অনেকেই এরকম আউটডোরে উদ্বিগ্ন অবস্থায় এসে পৌঁছায়। তো আমরা বলি মাথা যন্ত্রণা মানেই যে ব্রেন টিউমার তা নয়, কিন্তু অনেক মাথা যন্ত্রণা কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। ধরুন যার মাথা যন্ত্রণা হচ্ছে, সঙ্গে বমি হচ্ছে, সঙ্গে খিঁচুনি হচ্ছে, আগে কোনো দিন ছোটোবেলায় খিঁচুনি হয়নি, বয়স বেশিতে এসে খিঁচুনি হচ্ছে, বা সঙ্গে অন্য কোনো, আমাদের ভাষায় বলি আমরা নিউরো ডেফিসিট, কোনো লোকালাইজিং সাইন আছে, মানে একদিকের হাত পা দুর্বল হয়ে গেছে, চোখে দেখতে অসুবিধে হচ্ছে বা কানে শুনতে অসুবিধে হচ্ছে। মাথা যন্ত্রণার সাথে এই রকম কিছু যদি থাকে, বা মাথা যন্ত্রণাটা কমছে না, চলছেই, যে ওষুধ খেলে কিছুক্ষণের জন্য কমছে আবার শুরু হয়ে যাচ্ছে, যে এরম নয় যে দুদিন ভালো থাকলো আবার দুদিন পর হলো, এরকম নয়। তো কন্টিনিউয়াস মাথা যন্ত্রণা বা মাথা যন্ত্রণার সাথে এইরকম সিমটমস থাকলে আমরা বলি যে অন্য কোনো সমস্যা, অর্গানিক কিছু কোনো লিসন থাকতে পারে, এবং তখনই স্ক্যান করার কথা বলি। বা এরম কোনো মাথা যন্ত্রণা হলো যে এতটাই তীব্র, সেটা ওর আগে কোনো দিন সে এরম এক্সপিরিয়েন্স করেনি, ঠিক আছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা তার সাথে বমি, মানে, এবং যেটা ডক্টর দত্ত বললেন যে অনেক দিন ধরে সেটা পারসিস্ট করছে, সেক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হবে অবশ্যই একজন নিউরোসার্জন বা নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া। সবার আগে একটু সহজে বুঝিয়ে বলুন যে ব্রেন টিউমার ব্যাপারটা কি? টিউমার বলতে আমরা যা বুঝি যে শরীরের কোনো কোষ যখন সেটা নিয়ন্ত্রণ
হারিয়ে সেটা বড় হতে থাকে বা গ্রো করতে থাকে, তাকে আমরা টিউমার বলে থাকি। এইরকমই যেটা ব্রেনে যে এরম ব্রেনের কোষ, তার থেকে যে টিউমারের উৎপত্তি হয় তাকে আমরা ব্রেন টিউমার বলি। এবার ব্রেন টিউমার দু ধরনের হতে পারে। এক রকমের হচ্ছে যেগুলো ব্রেনেরই প্রাইমারি টিউমার, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা মেটাস্ট্যাসিস আমরা যেটা বলি, হয়তো শরীরের অন্য কোথাও কোনো অঙ্গে টিউমার আছে যেটা রক্তের সাহায্যে ব্রেনে স্প্রেড করেছে, অর্থাৎ ব্রেনে গিয়ে সেখানেও সেই টিউমার স্প্রেড করেছে। যেরকম কিডনি থেকে আসতে পারে, লাংস থেকে আসতে পারে, হ্যাঁ, কমন যে অর্গ্যানগুলো থেকে এগুলো হয়। আবার ব্রেন টিউমার আরও দুভাবে ভাগ করা যায়, যেরকম বিনাইন আর ম্যালিগনেন্ট। বিনাইন অর্থাৎ নন ম্যালিগনেন্ট, যে টিউমারগুলো ম্যালিগনেন্ট না, মানে ক্যান্সারাস ক্যান্সার না, আর ক্যান্সারাস টিউমার। তো এই ব্রেনের যে কোনো টিউমারই আমরা একসাথে ব্রেন টিউমার বলি। তো ডাক্তারবাবু, এই যে ব্রেন টিউমার সম্বন্ধে বুঝলাম, কিন্তু ব্রেন ব্যাপারটা মানে এই যে মাথা, এই মাথাটার অ্যানাটমিটা যদি একটু বলে দেন একটু সহজ করে আমাদের দর্শকদের। এইটা হচ্ছে আমাদের ব্রেনের একটা মডেল। ব্রেনটা ভেতর থেকে কেমন দেখতে, খুলি ভেতরে ব্রেনের এই ধরনের ব্রেন, এবং তার চারপাশে একটা পর্দা থাকে। ব্রেন মোটামুটি সমান দুভাগে ভাগ থাকে, এই রকম দুটি ভাগ, মানে এরকম আলাদা করা যায় না, কিন্তু এরকম দুটি ভাগ থাকে, দুটি হেমিস্ফিয়ার। ব্রেনের এটা সামনের অংশ, এটি পেছনের অংশ। এখানে বিভিন্ন লোবস আছে, যেমন এটা ফ্রন্টাল লোব, এটা প্যারাইটাল লোব, এই অংশটা টেম্পোরাল লোব। এইটা ব্রেনের পেছনের অংশ বা সেরিবেলাম, যেটাকে আমরা বলি লঘু মস্তিষ্ক। এবং এখান থেকে ব্রেনের সব ফাইবার্স নেমে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম, এখান থেকে শুরু হয়ে যায় স্পাইনাল কর্ড। তো এইগুলো হচ্ছে ব্রেনের ভাগ। এইবার যদি যেটা আমরা আলোচনা করছিলাম ব্রেনের টিউমার, যে জায়গাতে টিউমার থাকবে সেই জায়গা আমরা কেটে ব্রেনের এই ওপরের অংশ থেকে কেটে ব্রেনের সেই জায়গার মধ্যে ঢুকি। তো আপনারা দেখলেন ব্রেনের অ্যানাটমি, মানে ব্রেনটা ভেতরে কিরকম সেইটা দেখালেন বাইরে বার করে আমাদেরকে, আমাদের আজকে ট্রিটমেন্ট। আর এইবার সার্জারির ব্যাপারে জানবো। তো এই যে টিউমার, ব্রেন টিউমারের সার্জারি, কীরকম ধরনের সার্জারি করেন আপনারা? নির্ভর করে ব্রেনের টিউমারটা ঠিক কোন জায়গাতে আছে। এই যে আপনারা দেখলেন ব্রেনের এতগুলো লোব, এতগুলো ভাগ, তো ঠিক যে জায়গাতে টিউমারটা আছে সেই জায়গাটা কেটে অপারেশন করতে হয়। খুব কমন একটা প্রশ্ন আছে, স্যার খুলি ওপেন করে অপারেশন হবে? তো বেশিরভাগ ক্ষেত্রে ব্রেনের যে টিউমারগুলো সেগুলো কিন্তু আমরা স্কাল ওপেন করেই, মানে ক্রেনিওটমি করে স্কালের একটা অংশ কেটে তবে ব্রেনের চারপাশে যে পর্দা থাকে সেইটা অবধি পৌঁছানো যায়। সেই পর্দাটা কাটলে তবে আমরা ব্রেন অবধি পৌঁছাই। কোনো কোনো টিউমার ব্রেনের বাইরের দিকে থাকে, ওই পর্দাটা কাটলেই টিউমারের কাছে পৌঁছানো যায়। কোনো কোনো টিউমার একদম ডিপ সিটেড, অনেক ভেতরে থাকে, তো সেখানে পৌঁছতে অসুবিধে হয়। কিছু নতুন গ্যাজেটস, অনেক নতুন যন্ত্রপাতি এসে গেছে, ঠিক আছে, স্টিরিওট্যাক্সি, ফ্রেমলেস স্টিরিওট্যাক্সি, যার মাধ্যমে ঠিক জিপিআরএস এর মতো, মানে আপনাকে নিয়ে চলে যাবে ঠিক কোন জায়গায় টিউমারটা আছে, এক্স্যাক্ট পিন পয়েন্ট করে কিছু প্রোবের মাধ্যমে আমরা সেইগুলো টাচ করে দেখলে বুঝতে পারি ঠিক কোন জায়গায় টিউমারটা আছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাল সেফ রিসেকশন। ম্যাক্সিমাল সেফ রিসেকশন মানে ব্রেনের কিছু অংশ খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভাষায় বলি ইলোকুয়েন্ট এরিয়া। ইলোকুয়েন্ট এরিয়া মানে যেটা আমাদের কথা বলার জায়গা, স্পিচ এরিয়া, বা মোটর কর্টেক্স, হাত পা নাড়ার জায়গা, চোখে দেখার জায়গা, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। সেগুলো ব্রেনের কিছু কিছু অংশে সেই জায়গাগুলো কনসেন্ট্রেটেড থাকে। বাকি কিছু জায়গা নন ইলোকুয়েন্ট, মানে অতটা গুরুত্বপূর্ণ কাজ নেই, ব্রেনের সব জায়গারই কাজ আছে, অতটা গুরুত্বপূর্ণ কাজ নেই। তো ইলোকুয়েন্ট এরিয়ার টিউমার যদি হয় তাহলে ওই ব্রেনের সাবস্টেন্স যতটা বাঁচানো যায় ততটা ভালো। সেই জন্য ম্যাক্সিমাল রিসেকশন, কিন্তু সেফলি যতটা কাটা যায়। এরকম কখনো কখনো হয় যে টিউমারটা পুরোটা কাটা গেল না, কিছুটা অংশ এমন একটা জায়গার সাথে আটকে আছে যেটাকে কেটে বার করা সম্ভব না, সেটা অন্যভাবে ম্যানেজ করা যায়। রেডিয়েশন দেওয়া যায়, এক্স নাইফ, গামা নাইফ, এইসব করা যায় পরবর্তীকালে, বা তার জন্য কেমো দেওয়া যায়, ঠিক আছে। তো মেন লক্ষ্য হচ্ছে টিউমারটাকে লোকালাইজ করা, টিউমার অবধি পৌঁছানো, এবং ম্যাক্সিমাল সেফ যতটা ভাবে বার করা সেটাকে কেটে বার করা, এবং তার পরবর্তী অংশ মানে হিমোস্ট্যাসিস, রক্তক্ষরণ বন্ধ করা, ব্রেন ফুলে ওঠা সেটাকে প্রিভেন্ট করা, খিঁচুনি, অনেক সময় অপারেশন চলাকালীনও খিঁচুনি হয়, সেইগুলো যাতে না হয় সেইগুলো প্রিভেন্ট করা, কতটা হাত পায়ের জোর কোনো এফেক্ট হচ্ছে কিনা সেইগুলো জানার জন্য এখন মেশিন আছে, নিউরাল মনিটরিং বলে।
ঠিক আছে, কিছু রিয়েল টাইম মনিটরিং আছে, আলট্রাসাউন্ড, যে আলট্রাসাউন্ড পেটের আলট্রাসাউন্ড করা হয় ওই ধরনের আলট্রাসাউন্ড মেশিন আমরা ব্রেনেতেও ব্যবহার করি, যেটা দিয়ে একদম দেখা যায় যে টিউমারটা ওই জায়গায়, বা টিউমারটার 70% বেরোলো, 30% এখনও আছে, সেই 30%ও বার করা হলো। তো মেন হচ্ছে মাইক্রোস্কোপের আন্ডারে টিউমারটিকে দেখা, সেটিকে সেফলি রিসেক্ট করা। মানে ব্রেন সার্জারি যেটা অন্যান্য শরীরের অন্য টিউমারের সার্জারি থেকে আলাদা হচ্ছে, এখানে আমরা পুরো জায়গাটা কেটে একসাথে বাদ দেওয়া সম্ভব না, যেটা লিভারে সম্ভব, যেটা পাকস্থলীতে সম্ভব। এখানে পুরো ব্রেনে অত্যন্ত ভাইটাল কিছু সেলস রয়েছে, সেগুলোকে বাঁচিয়ে তার মধ্যে থেকে আমাদের টিউমারটা বার করতে হবে। সেই জন্যই আমাদের এই অত্যাধুনিক গ্যাজেটগুলোর আমরা হেল্প নিই, যেরকম নিউরো নেভিগেশন, নিউরো মনিটরিং, যাতে যতটা সেফলি, মানে পেশেন্টকে, আমাদের লক্ষ্য হচ্ছে টিউমার বার করার পর পেশেন্টের নতুন যাতে কোনো মরবিডিটি বা উইকনেস আমরা না দিই। রাইট, এটা অনেকে যে ভয় পায়। অবস্থায় এসছিল হয় সেরাম থাকবে বা তার থেকে উন্নতি হবে, কিন্তু সে যদি আমার সার্জারির জন্য খারাপ যাতে না হয়। মানে মিনিমালি ইনভেসিভ সার্জারিজ, এক্স্যাক্টলি, আর যাতে যত কম কাটাকুটি করে একদমই জায়গাটাকে পরিষ্কার পরিষ্কার করা যায়। করা। আচ্ছা, এরকম কখনো হয়েছে ধরুন কারোর একটা মুন্ডু কেটেছেন, সে জেগে উঠে দেখছে মাথাটা খোলা, এরম? এটা খুবই ভালো প্রশ্ন। আমরা একটা সার্জারি আছে অ্যাওয়েক ক্রেনিওটমি, আচ্ছা। যেখানে পেশেন্ট জেগে থাকে অথচ ব্রেন সার্জারি করা হয় এবং পার্টিকুলারলি ব্রেন টিউমার বার করা হয়। এবং আপনারা কিছু ভিডিওসও দেখে থাকবেন যে হয়তো গিটারিস্ট, তার হাতের ফাংশন মনিটর করার জন্য তাকে অতির সময় গিটার বাজাতে দেওয়া হয়, তাতে তার ডেক্সটারিটি, তার দেখা, যদি সে আমরা যেখানে বার করছি টিউমার, যদি সে গিটার বাজাতে তার ভুল হয় বা খারাপ বাজাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারি ওই জায়গাটা বার করা যাবে না। সুতরাং পুরো সার্জারিটা যতক্ষণ টিউমার ডিসেকশন হচ্ছে, যিনি গিটারিস্ট তিনি গিটার বাজাবেন, যিনি হয়তো টিচার তিনি কিছু বলছেন, হ্যাঁ, আমাদের এখানে যে অ্যাবেক সার্জারি হয়েছিল উনি আবৃত্তি করতে পারতেন, ঠিক আছে, তো অপারেশন চলাকালীন উনি বেশ কিছু পোয়েট্রি রিসাইট করে শুনিয়েছিলেন, এবং তাতে কি আমরা স্পিচ, মানে ওই ওনার টিউমারটা কথা বলার জায়গার কাছে ছিল, স্পিচ এরিয়া, আচ্ছা। ঠিক আছে, তো উনি যত এইগুলো বলে গেছেন আমরা তত বুঝতে পেরেছি যে স্পিচ এরিয়াতে কোনো অসুবিধে হচ্ছে মানে কিনা। যার যেটা প্রফেশন তাতে যাতে উনি ফিরে যেতে পারেন, তাই সেই ফাংশনটা আমাদের বাঁচাতে হবে। ডাক্তারবাবুর হলে কি আপনি দাঁত তুলতে দেবেন তখন? যদি হয়। না, এরকম কখনো আসতে পারে আমার বাচ্চা একটু অঙ্কে ভালো করতে হবে বা একটু রিটেনশন ক্যাপাসিটি বাড়াতে হবে, এরকম কি কোনো সার্জারি আসবে সামনের দিনে? যেরমভাবে আমরা ডিবিএস করি, যেটাকে ব্রেন পেসমেকার বলে, তাতে এক্স্যাক্টলি তাই করা হয়। ব্রেনের মধ্যে সরু সরু ওয়্যার, সেগুলো ব্রেনের একদম স্পেসিফিক জায়গায় ঢুকিয়ে দেওয়া হয় এবং বাইরে থেকে সেটাকে, ওই ওয়্যারটাকে, ওই ইলেকট্রোডটাকে এক্সাইট করা হয়, ঠিক আছে, স্টিমুলেট করা হয়। তো হতেই পারে আমরা চিপ লাগিয়ে দিয়ে সেটা ব্রেনের কানেক্ট করে দেওয়া সেটা কিন্তু আইডিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভাবুন ওর বুদ্ধি আমরা বাড়িয়ে দিলাম আর্টিফিশিয়াল ভাবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, সবাই ভাবে বোধহয় ব্রেন সার্জারি মানে মাথায় ঢোকার একমাত্র উপায় মাথা কেটে ঢোকা, সেটা ছাড়াও ব্রেনে আপনারা কিভাবে ঢোকেন? ব্রেনে আরও অনেকভাবে ইয়ে করা যায়, যেমন যেমন খুব কমন হচ্ছে পিটুইটারি সার্জারি, নাকের মধ্যে দিয়ে এন্ডোস্কোপিক সার্জারি করা হয়। তো নাকের মধ্যে দিয়ে এন্ডোস্কোপ দিয়ে, পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে ঠিক আমাদের চোখ এবং নাক এর পেছনে একটা জায়গায়, সেলা, ঠিক আছে, সেলা টার্সিকা, তো সেই জায়গাতে পৌঁছতে হয়। তো সেটা পৌঁছানোর আরেকটা রাস্তা হচ্ছে বেস থেকে, এটাকে বলে স্কাল বেস সার্জারি। তো স্কাল বেসে পৌঁছানোর আরেকটা রাস্তা হচ্ছে নাকের ভেতর দিয়ে গিয়ে স্কাল বেসের ওই অংশের হাড়টাকে আস্তে করে ড্রিল করে দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারি। শুধু যে পিটুইটারি সার্জারি তা নয়, স্কাল বেসে এখন ল্যাটারাল স্কাল বেস সার্জারি, পিটুইটারি আশেপাশে ঠিক ব্রেনের তলার অংশের অনেক কিছু টিউমার আমরা কিন্তু এই নাকের মাধ্যমে এন্ডোস্কোপিক করতে পারি। আরও এন্ডোস্কোপিক সার্জারি হয়, মাথার দিক থেকে এন্ডোস্কোপিক সার্জারি। আরেকটা হয়, ধরুন কারোর রক্তের, ব্রেনের রক্তের শিরার গন্ডগোল, ধরুন অ্যানিউরিজম হয়েছে, সেক্ষেত্রে কোনো, এখন মাথা না কেটে এই যেভাবে হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টি হয় ঠিক সেইভাবে এই ব্লাড আর্টারির মধ্যে দিয়ে, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে কয়েল নিয়ে গিয়ে আমরা অ্যানিউরিজমটা মানে অক্লুড করতে পারি, কয়েলিং করতে পারি, ব্রেনে কোনো কাটাছেঁড়া হয় না। এটাকে আমরা এন্ডোভাস্কুলার নিউরোসার্জারি বলি। আগে যেরকম শান্ট করে দেওয়া হতো মাথায় জল জমার জন্য, হাইড্রোকেফালাসের জন্য, এখন কিন্তু আমরা এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি করে দিই। নিউরো এন্ডোস্কোপ, স্কালেতে একটি ছোট্ট ওপেনিং করা হয় এবং একটা এন্ডোস্কোপ ঢুকিয়ে ঠিক যে জায়গাতে জল আছে তার ফ্লোরটা, থার্ড ভেন্ট্রিকুলার ফ্লোর, সেই ফ্লোরেতে একটি ছিদ্র করে দেওয়া হয়। সেই ছিদ্রের মাধ্যমেই জলটা বাইপাস হয়ে যায়। বা অনেক সময় ভেন্ট্রিকুলের মধ্যে কোনো টিউমার, সেখান থেকে হয়তো বায়োপসি নিতে হবে বা কিছু করতে হবে, তো
নিউরোসার্জারিতে কিন্তু অনেক মিনিমালি ইনভেসিভ অপশন, মানে সবেতেই যে এখন- স্কাল ওপেন করতে হবে এক্স্যাক্টলি, তা এটা নয়। ভুল ধারণা আছে পুরো সবার। ওপেন স্কাল করার কমেই গেছে অপারেশন। বেশিরভাগই আমরা মিনিমালি ইনভেসিভ ওয়েতে হয় একটা ফুটো করে বা কোনো ব্রেনে কোনো রকম কাটাছেড়া না করে তলা দিয়ে এইভাবেই আমরা মেজরিটি সার্জারি করি। আচ্ছা, সার্জারি ছাড়া কি এই ব্রেন টিউমারের চিকিৎসা করা সম্ভব? হ্যাঁ, একেবারেই সম্ভব। কিছু কিছু টিউমার আছে যেগুলো সাইজ যদি লেস দ্যান 2.5 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে কোনো অপারেশন ছাড়া বাইরে থেকে রেডিয়েশনের সাহায্যে সেই টিউমারদের গ্রোথ আমরা কন্ট্রোল করতে পারি। কমনলি যে টিউমারগুলো এভাবে চিকিৎসা হয়ে থাকে, যেরকম সোয়ানোমা, অ্যাকাউস্টিক সোয়ানোমা বা ছোট পিটুইটারি অ্যাডিনোমা, অনেক সময় মেনিনজিওমা, এসব ক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি যে সার্জারি করার রিস্ক বেশি, এবং বা কিছু টিউমার যেগুলো ব্রেনের অনেক ভেতরে, যেটা সার্জারি করতে গেলে অনেকটা ব্রেন ট্রাভার্স করে আমায় যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই যে রেডিওথেরাপি অপশন, যার নাম হচ্ছে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, অর্থাৎ এটা একটা সার্জারি কেন বলা হচ্ছে না, এর আলটিমেট উদ্দেশ্য হচ্ছে টিউমারের গ্রোথটাকে কমানো। মানে সার্জারির রেজাল্ট দিচ্ছে, অথচ সার্জারি ছাড়া রেডিয়েশনের থ্রুতে, তাই স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি। এবং অনেক পেশেন্ট যারা ধরুন মেডিকেলি আনফিট, অপারেশন করার মতো অবস্থায় নেই, তার হার্টের কোনো সমস্যা আছে, লাংসের কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব কার্যকরী। আবার হচ্ছে ধরুন খুব বড় টিউমার, আমরা পুরোটা বার করতে সক্ষম হলাম না, সেখানে আমরা যদি টিউমারের সাইজটা 2.5 সেন্টিমিটারের নিচে করে দিতে পারি, তাহলে বাকি টিউমারটা আমরা রেডিও সার্জারি দিয়ে কন্ট্রোল করতে পারি। স্যার, আপনারা যে স্কাল কাটেন বা ড্রিল করে ফুটো করেন, তখন তো অনেক গুঁড়ো বেড়ায় নিশ্চয়ই হাড়ের। এই হাড়ের গুঁড়োগুলো আপনারা কি করেন? মানে ওগুলো তো মাথায় চলে যেতে পারে না? হ্যাঁ, না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হাড় যখন কাটা হয়, ড্রিল করা হয়, আমরা একটা অত্যাধুনিক ড্রিলিং মেশিন দিয়ে পুরো হাড়টা ড্রিল করে একটা চাকতি মতো ইন টোটাল একটা তোলা হয়। তো এই যে গুঁড়োগুলো পড়ে, এগুলো যদি ব্রেনের মধ্যে যায়, মস্তিষ্কের মধ্যে, তাহলে পেশেন্টের অসুবিধা হতে পারে। তো ব্রেনের ওপর যে পর্দা থাকে, হাড় কাটার পর আমরা প্রথমে ভালো করে জল দিয়ে এই সব গুঁড়োগুলোকে ধুয়ে দিই, যাতে ব্রেনের পর্দার নিচে যে অ্যাকচুয়াল ব্রেন ম্যাটার, তার ওপর গুঁড়োগুলো না যায়। ঠিক আছে? এবং এই গুঁড়োগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান জিনিস। যখন হাতটা আবার বসানো হবে, তখন যেখানে ড্রিল করা হয়েছে সেখানে একটু গ্যাপ থেকে যায়। এবার এই গুঁড়োগুলো দিয়ে ওই গ্যাপগুলো ভরাট করা হয়। এগুলো পুরো ফেলে দিলেও হবে না, এগুলো আমরা সযত্নে রেখে দিই, অপারেশনের পর আবার এগুলো বসিয়ে দিই। আচ্ছা, মানে সিমেন্টের গুঁড়োর মতো। এক্স্যাক্টলি, হ্যাঁ, একদম আচ্ছা। সিমেন্টের মতো। আর স্যার, এখন নিউরোসার্জারির ক্ষেত্রে মডার্ন কি কি টেকনোলজি আপনারা ইউজ করছেন? যেরকম আমরা প্রথমেই বললাম, নিউরো নেভিগেশন, অর্থাৎ এটা অনেকটা ওই আমাদের গাড়িতে যেমন জিপিএস সিস্টেম, সেরকম পেশেন্টের যে এমআরআই স্ক্যান, সেটা ছবি আমরা একটা মেশিনের মধ্যে ওটাকে ফিড করি, এবং মেশিন আমাদের তারপর গাইড করে অ্যাকচুয়াল এমআরআইয়ের সাথে পেশেন্টের অ্যানাটমিটা ম্যাচ করে। সুতরাং আমরা যখন পেশেন্টের মাথার ওপর, স্কিনের ওপর একটা প্রোব রাখবো, মেশিন আমায় দেখাবে তার নিচে ব্রেনের কি কি স্ট্রাকচার আছে এবং আমরা কোন ট্র্যাকতে যাচ্ছি। ধরুন এটা যদি ব্রেনের একটা মডেল হয়, যদি কোনো টিউমার এই প্যারাইটাল লোবের ভেতরে রয়েছে এবং আমাদের ঠিক ব্রেনের কোন জায়গায় আমরা কেটে ঢুকবো, যাতে সবচেয়ে শর্টেস্ট রুটে আমরা টিউমারটায় পৌঁছতে পারি, তার জন্য আমাদের নেভিগেশন গাইড করবে, এবং আমরা নেভিগেশনের মাধ্যমে একটা প্রোব দিয়ে নিচে স্ট্রাকচারগুলো দেখতে পারবো, এবং এই যাওয়ার পথে কি কি ভাইটাল স্ট্রাকচার আছে সেটাও আমরা দেখতে পারবো, এবং সেগুলো অ্যাভয়েড করে আমরা টিউমারটা সেফলি বার করতে পারবো। তাহলে শুনলেন ট্রিটমেন্টদের কাছে যে নতুন ন্যাভিগেশন সিস্টেম যেটা এসছে নিউরো সার্জারিতে। এটা একটু দেখে আসি। হ্যাঁ, একদম। তাহলে চলুন আপনাদের দেখাই। আমরা মডার্ন টেকনোলজি নিয়ে কথা বলছিলাম, যে নিউরো সার্জারিতে কি কি মডার্ন টেকনোলজি ইউজ হয়। স্যার কিছুক্ষণ আগেই ডেমনস্ট্রেট করলেন ওই আমাদের মডেলটা দিয়ে, যে ন্যাভিগেশন আপনারা জানেন জিপিএস, সেই নতুন টেকনোলজি, অর্থাৎ নিউরো ন্যাভিগেশন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে, এটা দিয়ে ন্যাভিগেট করা যায় বিভিন্ন জায়গা ব্রেনের, একেবারে জিপিএস এর মতো ঢুকে যাওয়া যায়। সেটাই ডেমনস্ট্রেট করবেন এবার ডক্টর দত্ত এবং ডক্টর বিশ্বাস। এটি হচ্ছে আমাদের ফ্রেমলেস স্টিরিওট্যাক্সি মেশিন, যেটা বলা হলো এই প্রোবটার মাধ্যমে আমরা পেশেন্টের যখন অপারেশন করা হয়, ব্রেনের অপারেশন, স্পাইনের অপারেশন, তো তার
মাথার ওপরে বা অপারেশন চলাকালীন ব্রেনের ভেতরেও এই প্রোবটা আমরা যে জায়গাতে টাচ করাই আমরা বুঝতে পারি সেই জায়গাতে কি কি স্ট্রাকচার আছে বা তার তলায় কি কি স্ট্রাকচার আছে, এবং ওই জায়গা দিয়ে গেলে কোনো গুরুত্বপূর্ণ অংশের ব্রেনের কোনো গুরুত্বপূর্ণ অংশের মধ্যে দিয়ে আমরা যাব কিনা। এইটা বোঝার জন্য এইটাতে এরকম ছোট ছোট ফিডিউসিয়াল বলে কিছু পয়েন্টস থাকে, যেটা এই রকম একটা ক্যামেরার মাধ্যমে ওরা এই জিনিসটাকে ট্র্যাক করতে পারে, এই মেশিনটি। এখানে আমরা এমআরআই ছবিটা দেখব, আর এটা পেশেন্টের স্কিনে টাচ করছে, কিন্তু এখানে তার নিচে ব্রেনের কোন জায়গা ঠিক নিচে বা তার দূরে বা টিউমার কোথায় সেটা পরিষ্কার দেখা যাবে। সুতরাং এটা হেল্প করে হচ্ছে আমাদের ঠিক টিউমার যে জায়গায় ঠিক তার উপরে যাতে হাড়টা কাটা হয়, হাড়ের কাটার পরিমাণ আমরা সাইজটা কমাতে পারি একদম। এবং মিনিমালি ইনভেসিভ সার্জারির ক্ষেত্রে এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান, কেন আমরা যদি এন্ডোস্কোপিও ইউজ করি সেটাও নেভিগেট করা যাবে, আমরা যে শান্ট প্লেস করি সেখানেও নেভিগেশন গাইডেড, সবই এন্টায়ার সার্জারি যা যা ব্রেনের হয় সবই নেভিগেশন গাইডেড করা সম্ভব। এই জিনিসটা পেশেন্টের ঠিক মাথার পাশে লাগানো থাকে, হ্যাঁ, এবং এই যে 4টে ফিডিউশিয়াল, এবং এর উপরও দেখুন একই রকমের যে জিনিসগুলো লাগানো বাটনের মতো, এগুলো ফিডিউশিয়াল, এইগুলোকে রিড করবে এই ক্যামেরা এবং সেটাকেও ফিউজ করবে উইথ দ্য এমআরআই। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মেশিন, যেটা আমাদের এই ব্রেনের পেশেন্টের অ্যানাটমি উইথ পেশেন্টের ব্রেনের অ্যানাটমি যেটা এমআরআইতে দেখা যাচ্ছে সে দুটোকে ফিউজ করার জন্য। ওকে, যাক স্যার, একটু মাথায় এত চাপ ছিল না ব্রেন সার্জারি নিয়ে, নিউরো সার্জারি নিয়ে, আপনাদেরও যেরকম ছিল, একটু হালকা লাগছে মাথাটা। আপনাদের মাথাটা আরও যাতে হালকা লাগে সেই কারণে আমাদের নেক্সট রাউন্ডে আমরা বেশ কিছু মিথ বাস্ট করব। আমাদের নেক্সট রাউন্ডের নাম ফ্যাক্ট চেক আপ। Fact Checkup. শুরু করছি ফ্যাক্ট চেক আপ, যেখানে ট্রিটমেন্টদের আমরা কিছু লাইন্স বলবো, যেটা শুনে ওনারা বলবেন এটা মিথ না ফ্যাক্ট। ওকে, তাহলে শুরু করছি। ট্রিটমেন্ট, নিউরো সার্জারি মানেই ব্রেন সার্জারি। মিথ। নিউরো সার্জারি শুধু যে ব্রেন সার্জারি তা না, নিউরো সার্জারি মানে ব্রেনের সার্জারি, মেরুদণ্ডের সার্জারি অর্থাৎ স্পাইন সার্জারি এবং পেরিফেরাল নার্ভ সার্জারি সব মিলিয়ে নিউরো সার্জারি। মোবাইল ফোন ব্যবহার করলে ব্রেন টিউমার হয়। মিথ, কারণ অনেকগুলো স্টাডি হয়েছে। প্রথমে ভাবা হয়েছিল মোবাইল ফোন ব্যবহারে হয়তো ব্রেন টিউমারের পরিমাণ বেড়ে যায়, বেশি ব্রেন টিউমার হয়, কিন্তু কোনো স্টাডিতেই সেটা প্রমাণিত হয়নি। ব্রেন টিউমার মানেই ক্যান্সার নয়। ফ্যাক্ট। সব ব্রেন টিউমার কিন্তু ক্যান্সার না। কিছু ব্রেন টিউমার আছে যেরকম মেনিনজিওমা, পিটুইটারি অ্যাডিনোমা, অ্যাকাউস্টিক সোয়ানোমা, যেগুলো নন ক্যান্সারাস বা বিনাইন। সুতরাং সেক্ষেত্রে টিউমার সম্পূর্ণ বার করে দিলে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ব্রেন টিউমার অপারেশন মানেই আমার দেহের কোনো একটা অঙ্গের ক্ষতি হবে, লাইক স্পিচ অর প্যারালিসিস। মিথ, সবসময় যে হবে তা নয়। ওই যে বললাম, আমরা এখন অনেক ভালো ভালো যন্ত্র আছে যেগুলোর মাধ্যমে আমরা শরীরের বিভিন্ন অংশের কার্যকারিতা অপারেশন চলাকালীনই মনিটর করতে পারি। মানে আমি যে জায়গায় অপারেশন করছি সেই জায়গায় অপারেশন করার সময় হাত বা পায়ের জোর কমে যাচ্ছে কিনা, কথা বলা খারাপ হয়ে যাচ্ছে কিনা, বা অন্য কোনো অঙ্গহানি হচ্ছে কিনা, সেটা অপারেশন চলাকালীনই মনিটর করা যায়, এবং সেগুলোর মাধ্যমে সেগুলো ব্যবহার করার ফলে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে গেছে। তো সব ক্ষেত্রেই যে অঙ্গহানি হবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্রেন টিউমার অপারেশনের পরে ফেভারেবল আউটকাম, মানে পেশেন্ট ভালো হয়ে তার জ্ঞান ফেরে। ব্রেন টিউমার অপারেশন হওয়ার পরে পেশেন্টকে অনেক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। মিথ। এটা ডিপেন্ড করছে কি টিউমারের সার্জারি হচ্ছে। কিছু টিউমার আছে যেগুলো হয়তো ব্রেনের বাইরের দিকে, বা যেরকম আমরা বললাম যে বিনাইন টিউমার, সেক্ষেত্রে কিন্তু ব্রেন টিউমার সার্জারির পরের দিনই রোগী পেশেন্ট কিন্তু হাঁটাচলা করতে পারে, বাথরুম যেতে পারে, সব কাজই করতে পারে। সুতরাং খুব পেশেন্ট যদি অপারেশনের আগে খারাপ থাকে টিউমারের জন্য, তাদের হয়তো অপারেশনের পরে হসপিটালে একটু বেশি দিন থাকতে হতে পারে, কিন্তু যদি পেশেন্ট হেঁটে আসে ব্রেন টিউমার নিয়ে, অপারেশনের পরেও হেঁটেই বাড়ি যাবে। যাক, আপনারা তো অনেক সার্জারি নিয়ে আমাদের অনেক কথা বললেন, কিন্তু এবার আপনাদের ওপর আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। মানে আপনাদের নিয়ে আমরা একটু খেলা করব। এক্স্যাক্টলি। আমাদের নেক্সট রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক। Surgical Strike.
ওয়েলকাম টু সার্জিক্যাল স্ট্রাইক। এটা আমাদের সবচেয়ে প্রিয় রাউন্ড, কারণ এই রাউন্ডে আমরা আমাদের ট্রিটমেন্টদের সাথে খেলা করি এবং আজকে ট্রিটমেন্ট জয় ভিরু জুটি, দুর্দান্ত বন্ডিং। তো ডক্টর দত্ত এবং ডক্টর বিশ্বাস একে অপরকে অনেক দিন ধরে চেনেন, দারুণ বোঝেন, মনের কথা বুঝে যান। তো এবার তাদের সাথে খেলবো ডামশেরাট, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। এই যে বোলটা রয়েছে, এই বোলের মধ্যে বিভিন্ন রোগের নাম অথবা বিভিন্ন সিচুয়েশন রয়েছে। একজন তুলবেন, এনঅ্যাক্ট করবেন, অপরজনকে গেস করতে হবে যে কি লেখা রয়েছে, অর্থাৎ রোগটা কি, মানে ডায়াগনোসিস করতে হবে। ডক্টর দত্তকে দিয়ে শুরু করি। বোঝাতে হবে, আপনাকে বুঝতে হবে রোগটা। উদাস হয়ে গেছেন। ডিমেনশিয়া। আরে ওয়াও, এটা মেন ক্রেডিট যে দেখাচ্ছে তা। স্যারের অভিনয়টা দুর্দান্ত হয়েছে। স্যার, আপনার অভিনয় করা উচিত। কোয়েশ্চেন পেপার যেন লিক না হয়। গলা টিপে ধরেছে। মানে এটা শ্বাস নিতে স্ট্রাইডার হচ্ছে বা শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। নিজে নিজে গলা টিপছে। সুইসাইডাল ডাক্তারবাবু। সুইসাইডাল মানে কোনো খাবার আটকে গেছে বা কিছু, রাইট রাইট, ঠিক জায়গায় ধরেছে। চোকিং হয়েছে। ওয়ান্ডারফুল। খেলা জমে উঠেছে এবং দুজনের মধ্যে যে চূড়ান্ত ভালো বন্ডিং সেটাও বুঝতে পারছেন। মানে এত কঠিন কঠিন সিচুয়েশন গুলো তারা বলে দিচ্ছে। ওকে, এইটা সত্যি কঠিন। এটা যদি ডামশেরাট না হতো, টাং টুইস্টার বলা যেত। এটা দুভাবে ইউজ করা যায় এই রোগটার নাম। সবই ভাবুক দেখাচ্ছেন তো। কিশোর সার্জেন সুকান্ত। ট্রাইজেমিনাল নিউরালজিয়া। অসাধারণ, অসাধারণ। দুর্দান্ত, আর একদম দুর্দান্ত। ডান দিকেই, স্যার, এইটা আর একদম ডান দিকেই পুরো। আপনি রোগটা গেস করা ভুলে যান, খালি আপনি রোগটার নামটা শুনুন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া, তাই তো? ঠিক বুঝছেন? এবং তাতে ওই জিনিসটাই হয়, প্রচন্ড একটা মুখের মধ্যে ব্যথা। দারুণ দারুণ। অমিতাভ বচ্চনের রোগ, মিমটা যেটা বেরোয়। হেডেক, মাইগ্রেন। লাভলি। মাথার ডাক্তারবাবু না, একদম প্রচন্ড শার্প ব্রেন, ইলেকট্রিফাইং। ওকে, একটু ডোমেন পাল্টেছি, আমরা শিফট করে গেছি, মাথা থেকে অন্য জায়গায় চলে এসেছি। দেখুন কোথায় আছে। নার্ভ তো দেহের সব জায়গাতেই থাকে। মাধুরী দীক্ষিতের মতন কোমর দেখাচ্ছে উনি। দেখে তো ইউরেটেরিক কোলিক লাগছে, রেনাল কোলিক, কিন্তু না। হ্যাঁ, মানে এবার আপনি ঠিক জায়গায় ধরে ফেলেছেন রোগটা, মানে কোন অর্গানের আপনি মোটামুটি ধরেছেন। এবার হচ্ছে রোগটা কি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তার কারণটা লেখা আছে। স্টোন, হ্যাঁ, স্টোন। রেনাল স্টোন। একদম ঠিক, একদম। ওকে, কিডনি স্টোন। ওকে, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। এটা এটা একমাত্র সায়ন দেখাতে পারে। এটা কি আমরা বাদ দেবো? না না না, দেখাতে হবে। আপনি একদম ফাটিয়ে দেবেন। আবার আবার এই? হ্যাঁ, মানে এই হ্যাংওভার হচ্ছে। এক্সেলেন্ট। দুর্দান্ত। আমি ভেবেছিলাম গেমটা অনেক টাফ হবে, কিন্তু গেমটা প্রচন্ড ইজি। আর সত্যি জয় ভিরুর বন্ডিং কিন্তু দুজনের মধ্যে এক্সেলেন্ট, মানে দারুণ। এটা আমাদেরও সবচেয়ে ভালো। কয়েক সেকেন্ড লেগেছে এক একটা জিনিস এনাক্ট করতে, কয়েক সেকেন্ড লেগেছে এক একটা জিনিস বুঝতে। আমি বলছি আপনাদের কখনো হ্যাংওভার না, সার্জারি হ্যাংওভার তো আপনাদের নিশ্চয়ই হয়, যে ধরেন এমন একটা সার্জারি করলেন যেটাতে প্রচন্ড সারা ট্রমাটাইজ। রাত ধরে হয়তো ইমার্জেন্সি হলো, হ্যাঁ। ঘুম কম হলো, পরের দিন মানে হ্যাংওভারই, মানে অন্য কারণে হ্যাংওভার। আপনাদের জন্য একটা হ্যাংওভার কন্টেস্ট রয়েছে, অর্থাৎ আমাদের এই এপিসোডটা শেষ হওয়ার পর আগামীকাল আমাদের এই সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে চোখ রাখবেন। সেখানে আসবে এই এপিসোড রিলেটেড একটা প্রশ্ন। তার সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের জন্য থাকছে নারায়ণা হেলথ হাওড়ার তরফ থেকে একটা হেলথ চেক আপ। এবং তাছাড়া আপনারা যদি এখানে হেলথ চেক আপ করতে চান, যারা ট্রিটমেন্টের অডিয়েন্স, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, কুপন কোড ট্রিটমেট।
তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ট্রিটমেন্টকে নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। তাহলে ফিরবো পরের পর্বে নতুন ট্রিটমেন্টকে নিয়ে। টাটা।